নমস্কার। খবর সরাসরির সমস্ত দর্শক মণ্ডলী এবং পাঠকবৃন্দকে জানাই খবর সরাসরির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পেয়েছি বিশিষ্ট শিক্ষক এবং সাহিত্যিক পার্থ পালকে। নমস্কার। আজকে আমরা মূলত আলোচনা করব এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন কেন হচ্ছে, এই সব বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন তারকেশ্বর মহেশপুর হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক পার্থ পাল। উনি আজকে আমাদের বিস্তারিতভাবে জানাবেন যে আবহাওয়ার এই খামখেয়ালিপনা কেন, এ থেকে আমাদের বাঁচার উপায়টা আমাদের কি আছে, যে আবহাওয়ার এই খামখেয়ালিপনা এর ফলে যে মানুষ আজকে সাফারার হচ্ছে, কিভাবে আমরা মুক্তি পেতে পারি এই ধরনের আবহাওয়ার খামখেয়ালিপনা অবস্থা থেকে। আজকে এই যে তীব্র দাবদাহ, এই যে তীব্র জলসংকট, কেন, কি কারণে, কি করলে এর থেকে আমরা মুক্তি পেতে পারি, এই সমস্ত দিক নিয়ে উনি মূলত আজকে আলোচনা করবেন। ওনার সামনে একটু বলে রাখি, উনি কেবলমাত্র একজন শিক্ষকই নন, উনি একজন বিশিষ্ট সাহিত্যিক। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। আমাদের খবর সরাসরি পত্রিকা, উনি একজন বিশিষ্ট লেখক, প্রতিনিয়তই উনি লেখালেখি করেন এবং ইতিমধ্যেই ওনার দুটি বই, বিজ্ঞানভিত্তিক দুটি বই প্রকাশিত হয়েছে। ওনার নিজস্ব উদ্যোগী প্রকাশিত হয়েছে, যে আকাশবাড়ি এবং মঙ্গলে মানুষ, এই দুটি বই ইতিমধ্যেই ওনার প্রকাশিত হয়েছে, বিজ্ঞানভিত্তিক বই। তা পার্থবাবু, আপনাকে খবর সরাসরির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। তা আজকে আমাদের যে প্রথম প্রশ্ন আপনাকে যেটা আমরা করতে চাই, যে প্রথমে আপনি বলুন যে আজ এবং আগামী এক সপ্তাহের মধ্যে আবহাওয়াটা আমাদের কেমন থাকবে। কলকাতার আবহাওয়া দপ্তর এটা জানাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর, সেখান থেকে জানানো হচ্ছে যে আমাদের এখনই কোনো আশার আলো তারা দেখাতে পারছে না। এই তীব্র দহন চলবে, দুপুরবেলা বাইরে বেরোনো যাবে না, 10টা থেকে বিকাল 4টে অবধি বাইরে বেরোনো যাবে না, লু বইবে, তাপর প্রবাহ চলবে এবং এই উষ্ণতাটা আমাদের এখানে হুগলি, হাওড়া সন্নিহিত এলাকায় এটা 40 ডিগ্রির আশেপাশে থাকে। এবং যেটা বলা হচ্ছে যে মূলত আমাদের পশ্চিমবঙ্গে এখন তো দুটি জায়গা খবরে আসছে, সেটা হচ্ছে বাঁকুড়া আর পানাগড়। তো পানাগড়ে উষ্ণতা 43-44 ডিগ্রি থাকে এবং বাঁকুড়া ইতিমধ্যেই 47 ডিগ্রি চলে গেছে। তো এই উষ্ণতার হেরফের হবে না, বাড়বে। যারা ভাবছেন যে দীঘায় গিয়ে বাঁচবো সমুদ্রের ধারে, তাদেরও আশাবাণী জানানো যাচ্ছে না। দীঘার গতকালের উষ্ণতা ছিল 40.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আগামী এক সপ্তাহে এই উষ্ণতার কোনো হেরফের তো হবেই না, বরং বাড়বে। এখানে হয়তো আপনারা বলতে পারেন যে এই তো কালকে তো একটু উষ্ণতা কম ছিল। এই উষ্ণতার কারণ মূলত, উষ্ণতা কমের কারণ মূলত মেঘ। এখন আমরা জানি যে মেঘ হলে আমাদের গরম লাগে, এটা কিন্তু সবসময় ঠিক কথা নয়। মেঘ করলে যেমন গরম লাগে, আবার কিছু মেঘের জন্য আমাদের ঠান্ডা লাগে, যেমন ঘটেছে গতকাল এবং আজও একটু মেঘ আছে। এই মেঘটা, গতকাল এবং আজকের মেঘটা, এরা কি করছে, সূর্যের আলোকে প্রতিফলিত করে দিচ্ছে উপর দিকে, যেটা আমাদের পৃথিবীতে আসতে পারছে, ফলে আমরা কিছুটা শীতলতা উপভোগ করছি। আর বর্ষাকালের সময় যখন ঘন মেঘ হয়, কালো মেঘ, তখন সেই মেঘটা ছেয়ে থাকে, তখন পৃথিবী থেকে যে তাপটা বেরিয়ে যায়, সেই তাপটি সে আবার পৃথিবীর দিকেই ফিরিয়ে যায়, তখন আমাদের গরম লাগে। এই ব্যাপার। তো মূলত যেটা বলার দর্শকদের, পাঠকদের, সেটা হলো যে আপাতত এক সপ্তাহ আশার বাণী নেই। উপায় হচ্ছে, বাঁচার উপায় হচ্ছে সাবধানে থাকতে হবে, জল খেতে হবে প্রচুর, কম রিচ খাবার কম খেতে হবে, সাদাসিধে খেতে হবে, বাড়ির মধ্যে। পৃথিবীর এই এমন উত্তাপের জন্য দায়ী কে বলে আপনি মনে করছেন, যে এই যেমন উত্তাপ হচ্ছে, এত তাপমাত্রা বাড়ছে, দায়ী কে মূলত? পৃথিবীর উত্তাপের জন্য দায়ী অবশ্যই সূর্য। সূর্য থেকেই তো আমরা সব পাচ্ছি, সূর্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। কারণ সূর্য থেকে তাপ পৃথিবীর দিকে আসে, সেই তাপটার পরিমাণ ভয়ঙ্কর। কিন্তু আসার কথা যে সূর্য থেকে যে তাপটা আসে, সেই তাপের 34 ভাগ সেটা পৃথিবীর বায়ুমণ্ডল থেকে, মেঘ থেকে আবার বাইরে বেরিয়ে চলে যায়, যাকে আমরা ভূগোলের ভাষায়, বিজ্ঞানের ভাষায় বলতে পারি অ্যালবেডো। এই তাপটা বেরিয়ে যাওয়ার পর বাকি যে 66% তাপ, সেটা পৃথিবীর দিকে আসে।
তার 19 ভাগ তাপ বায়ুমণ্ডল দ্বারা কিছুটা শোষিত, বায়ুমণ্ডলকে উত্তপ্ত হয়। বায়ুমণ্ডলের মধ্যে তো ধূলিকণা আছে, জলকণা আছে, সেই জন্য সেগুলো উত্তপ্ত হয়, সেটা 19 ভাগ। বাকি 47 ভাগ তাপ আমাদের মাটিতে এসে পড়ে। আচ্ছা, এই যে তাপটা মাটিতে এসে পড়লো, এই তাপটা মাটিকে উত্তপ্ত করলো, জলকে উত্তপ্ত করলো, এর কিছু অংশে এবার প্রতিফলিত হওয়ার চেষ্টা করে, কিন্তু সবটা পারে না। মূলত এই সূর্যের এই 47 ভাগ তাপ এবং আমাদের যে বাকি 19 ভাগ বায়ুমণ্ডলে থাকছে, এই জন্যই আমরা এই তাপটা বুঝতে পারি। এই ব্যাপার সূর্যের এই জন্য। আচ্ছা, পৃথিবী আপনার এত উত্তপ্ত হয়ে যাচ্ছে, তবুও আমাদের এই গ্রহ আমাদের বসবাসের উপযোগী কিভাবে হচ্ছে? হ্যাঁ, এটাও একটা আমাদের খুব ভালো প্রশ্ন করেছিলেন। যেটা হলো যে জল আমাদের পৃথিবীকে ঠান্ডা রাখছে মূলত জল। জল হলো সেই রেফ্রিজারেটরের মতো, অর্থাৎ ভিতরের থেকে গরমটা নিয়ে গিয়ে বাইরে ছেড়ে দিচ্ছে। জলও সেরকম, আমাদের যে ধরুন এই সূর্য থেকে তাপ আসছে, তাপ এসে আমাদের জলেদের বাষ্পীভূত করছে, সেই বাষ্পীভূত জলটা সেটা হলো উপর দিকে হালকা হয়ে যাচ্ছে, হালকা উপরে উঠছে। উপরে উঠে কী হলো, এই তাপ সমেত যে জলটা উপরের দিকে উঠলো, ওঠার পর একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর যেখানে মেঘ জমে, সেখানে গিয়ে ওই তাপটা কী করছে, ও আবার বাইরের দিকে ছেড়ে দিচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে ছাড়ছে। এ প্রসঙ্গে বলি, যেখানে মেঘটা ওঠে, এই মানে মেঘ তৈরি হয়, সেখানে উষ্ণতা থাকে প্রায় -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ভয়ঙ্কর ঠান্ডা। তো সেখানে এই যে জলকণাগুলো গেল, গিয়ে কী করলো, ওদের তো ঘনীভূত হতে হবে। আমরা জানি ঘনীভূত হতে গেলে তাকে কিছুটা লিম তাপ ছেড়ে দিতে হবে, যেটা লুকোনো তাপ বলে, সেই তাপটা ছেড়ে দিলে তবে জলটা মানে বাষ্পটা জল হবে। আচ্ছা, সেই লিম তাপটা ছাড়ছে, সেটা প্রায় 540 ক্যালোরি প্রতি গ্রাম ক্যালোরি। সেই তাপটা ছেড়ে দেওয়ার ফলে, সেই তাপটা ছেড়ে দিল বায়ুমণ্ডলে, সেই তাপটা কী করলো, বাইরের দিকে বেরিয়ে চলে গেল সূর্যের মানে বাইরে। এবার তখন তাপটা ছেড়ে দেওয়ার ফলে সে ঘনীভূত হলো, অর্থাৎ পৃথিবীর যে উত্তাপ, পৃথিবীর যে জল, সেটা কিছুটা কমাতে সাহায্য করলো এই জল, অর্থাৎ জল তাপটাকে উপর দিয়ে চলে গেল। ফলে আমরা কিন্তু শীতলতার সম্বন্ধে, তবে জল ছাড়া আমাদের ঠান্ডা হওয়ার কোনো উপায় নেই। আচ্ছা, আচ্ছা, বিগত দশকে আপনার এই উত্তাপটা এত লাগাম ছাড়া হলো কেন? আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, লাগাম ছাড়া হওয়ার কারণ হচ্ছে আমরা মূলত এর জন্য দায়ী আমরাই। এটা অনেকেই জানেন, আমরা সবাই জেনে গেছি লাগাম ছাড়া হচ্ছে কেন। এর জন্য হচ্ছে গ্রিন হাউস এফেক্টকে আমরা দায়ী করছি। গ্রিন হাউস এফেক্টটা কি? গ্রিন হাউস এফেক্ট হলো শীতপ্রধান অঞ্চলে যেখানে বরফ ঢাকা থাকে, সেখানে তো চাষবাস হয় না, কিন্তু মানুষকে বাঁচতে গেলে চাষাবাদ করতে হয়। তো মানব জমি যেমন চাষ করতে হয়, সেরকম আমাদের মাটির জমিকেও চাষ করতে হয়। এবার বরফে চাষ হবে না, সেই জন্য ওরা কী করে, ওই এলাকাটা কাঁচের বা প্লাস্টিকে ছেয়ে দেয়, পুরো এলাকাটা ছেয়ে দেওয়ার ফলে তার জমিটা ছেয়ে দেওয়ার ফলে কী হয়, সেখানে তারা ওই বরফটা জমতে পারে না, চাষাবাদ হয়। কেন বরফটা জমতে পারে না? তার কারণ হলো সূর্য থেকে যে তাপটা আসে, সেই তাপের তরঙ্গ দৈর্ঘ্য, একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক টার্ম তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছোটো, মানে ছোটো হয়। সেই তরঙ্গ দৈর্ঘ্যটা ঢুকলো কাঁচ ভেদ করে, প্লাস্টিক ভেদ করে মাটি। এবার সেটা যখন মাটি থেকে প্রতিফলিত হবে, উপর দিকে উঠবে, তখন সেই তরঙ্গ দৈর্ঘ্যটা অনেকটা বড় হয়ে যায়। ব্যাপারটা একটু সহজ করে বলি দর্শকদের জন্য, যে ধরা যাক একজন সিঁধেল চোর, আমাদের ছোটোবেলা আমরা সিঁধেল চোর কী করলো, গায়ে তেল মেখে, একটা ছোটো গর্ত করে মাটির দেওয়ালে ঢুকে পড়ার পর এবার সেই বাড়ি থেকে সে কী করছে, বিভিন্ন জিনিস চুরি করলো, নিয়ে এবার সে বেরোনোর সময় বেরোতে পারছে, কারণ সে তো আকারে বড় হয়ে গেছে, টুকটাক জিনিস নিয়ে ফেলেছে। তো এই হয় কি, প্রতিফলিত হওয়ার সময় তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে সেই বড় তরঙ্গ দৈর্ঘ্য আর কাঁচ ভেদ করে বাইরে যেতে পারছে। তখন ওই কাঁচ মধ্য বা প্লাস্টিকের মধ্যে যে এলাকাটা গরম হচ্ছে, উত্তাপ বেড়ে যাওয়ার ফলে সেখানে বরফ গলে গেল। তখন বাইরের দিকে যখন পুরো বরফে ছেয়ে আছে, ওই এলাকাটা জমিটাতে কোনো বরফ থাকছে, ফলে চাষাবাদ। এটা থেকে আমরা গ্রিন হাউস কথাটা এসেছে, যেহেতু চারদিক সাদা, কি ওই এলাকাটা শুধু সবুজ, এই জন্য গ্রিন হাউস। তো এর সঙ্গে পৃথিবীর সম্পর্ক, পৃথিবীর উপরে আমাদের সৌভাগ্য, আমরা বেঁচে থাকার যে আমাদের কারণ, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল ঠিক ওরকম একটা আশ্চর্যের মতো কাজ করে। সূর্য থেকে আসা তাপ, ওই যেটা বললাম যে 66% বা 47% যেটা মাটিতে পড়ছে, ওই 47% তাপ যখন ফিরে যাচ্ছে, তখন কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়ার ফলে এই বায়ুমণ্ডলে এমন কিছু গ্যাস আছে,
আছে, সেই গ্যাসগুলো কি হয়, ওই তাপটা আবার পৃথিবীর দিকে ফিরে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা তখন বেশ সহনীয় থাকে, ভালো থাকে। তো এই গ্যাসগুলো হচ্ছে সেটা হলো আমরা বেশিরভাগ জানি যে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, এবং এখন সব থেকে দায়ী যেটা হচ্ছে সিএফসি, যেটা বড় নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই গ্যাসগুলো থাকার ফলে তারা এই উত্তাপটা রাখে। এখন গ্রিন হাউস গ্যাসের প্রয়োজন আছে, সবটা ওর দোষ দায়ী না। যদি বায়ুমণ্ডল না থাকতো, যদি গ্রিন হাউস গ্যাস না থাকতো, যদি কার্বন ডাইঅক্সাইড না থাকতো, তাহলে উষ্ণতাটা আমাদের পৃথিবীর যে উষ্ণতা সেটা প্রায় -20°C এরকম হতো, যদি বায়ুমণ্ডল না থাকতো। মানে আপনি বলতে চাইছেন যে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ গ্রিন হাউস যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলোর একটা উপকারিতা আছে, মানে কার্বন ডাই অক্সাইড কেবলমাত্র ক্ষতিকর নয়, এর উপকারিতার দিক আছে। এটা একটু আলোকপাত যদি করেন। অবশ্যই অবশ্যই, খুব ভালো বলেছেন। তো কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে, কার্বন ডাইঅক্সাইডটা কি যেমন উত্তাপটা বাড়াচ্ছে, তো এখন আমার -20°C উষ্ণতা হতো পৃথিবী, তাহলে তোমরা টিকতে পারতাম না। আমাদের শরীরের উষ্ণতা প্রায় একটা সমানীয় 19° মতো যদি থাকে, তাহলে আমরা সহ্য করতে পারি। তো এই যে বায়ুমণ্ডল থাকার ফলে আমাদের কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতাটা ঠিক 19° মতোই থাকছে, 19 গড় উষ্ণতা। পৃথিবীর ঠিক গড় উষ্ণতা সেটা 19°C থাকছে। এই বায়ুমণ্ডল না থাকলে 19° থাকতো না, কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো, বা এই ধরুন এই যে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড মূলত হয় এই যে ভলক্যানিক, মানে যে অগ্নুৎপাত হওয়ার পরে সালফার ডাইঅক্সাইডটা যখন সালফার ডাইঅক্সাইড বেরোয় বায়ুমণ্ডলে গেল, তো ওই এলাকাটা কিন্তু প্রায় বছর দিয়ে ঠান্ডা থাকে। অগ্নুৎপাতের একটা সুফল পৃথিবীকে ঠান্ডা রাখার জন্য। তো এই গ্যাসগুলো উপকারিতা আছে, এগুলো পৃথিবীর উষ্ণতা ঠিক রাখে। সমস্যাটা হচ্ছে অন্য, সেটা হলো যে যখন আমরা অতিরিক্ত করি, আমরা জানি সব কিছু যদি অতিরিক্তটা হ্যাঁ, 2টো রসগোল্লা খাওয়া হবে, কিন্তু 4টেটা হবে। তো যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখনই বেড়ে গেল, তখন কি হচ্ছে, উত্তাপটা আরও বেড়ে গেল। অর্থাৎ যেটা পৃথিবীর গড় উষ্ণতা 19° থাকার কথা, সেটা হয়ে গেল 20°। দর্শকদের মনে হতে পারে যে 1° বাড়লে এমন কি, কিন্তু 1° বাড়া মানে ভয়ঙ্কর একটা এরকম কী হতে পারে। আমাদের যে মেরু অঞ্চল, মেরু যেটা উত্তর মেরু, সেখানে তো বরফে ঢাকা থাকে। এই উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, মেরু অঞ্চলে বরফটা গলবে, বরফ গলে সেই বরফটা যাবে, বরফ হলে তো জল হবে, জল মিশে গেল সমুদ্রে। তাহলে সমুদ্রে যখনই জলটা মিশে গেল, তখন সমুদ্রের তীরবর্তী ছোটো ছোটো দ্বীপ আছে, সেই দ্বীপগুলো তখন প্রভাবিত হবে, অর্থাৎ সেই দ্বীপগুলো তখন জলে ডুবে যেতে হবে। এরকম অনেক ঘটনা ঘটেছে, খুব দূরে যেতে হবে না। আমাদের সুন্দরবন এলাকায় ঘোড়ামারা দ্বীপ, নিউ মোড় দ্বীপ, লাক্ষাদ্বীপের বেশ কয়েকটি দ্বীপ, আমাদের প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপ, এগুলো কিন্তু অবিলম্বে ইতিমধ্যে জলে তৈরি হয়েছে। এটা ক্রমশ আসছে, যে মালদ্বীপ তারা প্রহর গুনছে, জলে তুলতে হয়েছে, এই ঘটনাগুলো আসছে। আচ্ছা, এই উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন সময় জানতে পারছি যে হিমালয়ের বরফও গলতে শুরু করছে। এটা কি মূলত এই গ্রিন হাউস গ্যাসের? অবশ্যই অবশ্যই, যেখানেই বরফ আছে সেটা গলছে। গলার কারণটা ওই উত্তাপ বেড়ে গেলে কি হবে, সেই বরফটা। এবার সমস্যা হচ্ছে হিমালয়ে বরফ গলা তো ভালো, যদি হিমালয়ে বরফ না গললে আমাদের গঙ্গা, সিন্ধু এগুলো তৈরি হবে কি, ব্রহ্মপুত্র, এগুলো তো সমুদ্রের বরফের কারণ, জলের কারণ। কিন্তু ব্যাপারে যে বেশি হয়ে বললাম অতিরিক্ত, যখন বেশি গলে যাচ্ছে, তখন কেন প্রচুর জল এসে গেল হঠাৎ করে, তখন বন্যা তৈরি হয়। অর্থাৎ খরাও যেমন হচ্ছে, আবার বন্যাটাও হচ্ছে। এই সমস্ত দুর্বিপাকগুলো আমাদের সহ্য করতে হচ্ছে, কারণ দায়ী কিন্তু আমরা। আচ্ছা, এই যে আমাজন জঙ্গল যেটাকে ধ্বংস করা হলো, কি কারণ আপনার মনে হচ্ছে, কেন ধ্বংস করা হলো আমাজন জঙ্গল? হ্যাঁ, এটা মানে খুবই বুদ্ধিমত্তার প্রশ্ন, ভালো একটা প্রসঙ্গ তুলেছে। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে 2019 সালে আপনারা অনেকেই অবহিত আছেন, আমাজন জঙ্গলের 1 লক্ষ হেক্টর পুড়িয়ে দেওয়া, 1 লক্ষ হেক্টর পুড়িয়ে দেওয়া হয়েছিল। বারবার কথা বলছি, পুড়িয়ে দেওয়া, ইচ্ছাকৃতভাবে। এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে দেওয়া। আমার খুব দুঃখ লাগে জিনিসটা, যে অত বড় যে জঙ্গল, আমাদের জঙ্গল তো পৃথিবীর ফুসফুস। অবশ্যই তো সেই ফুসফুসের 1 লক্ষ হেক্টর জমিটা পুড়িয়ে দেওয়া হলো। কারণটা কি, সেটা রাষ্ট্রীয় মদত আছে সেখানে, এই তাছাড়া তো অত বড় করলো না, তো সেটা পুড়িয়ে দেওয়া হলো। তার উদ্দেশ্যটা জানলে অবাক হবেন, পুড়িয়ে দেওয়ার পরে সেই পুড়িয়ে দেওয়া জমিটায় সেখানে
ভুট্টা চাষ করা হচ্ছে। আচ্ছা ভুট্টা চাষ কেন করা হচ্ছে? ভুট্টা চাষ করা হচ্ছে ওখানে শুয়ার পালন, অর্থাৎ ভুট্টাগুলো শুয়ারের প্রিয় খাদ্য, আচ্ছা। শুয়োর খাবে। শুয়োর খেলে কি হবে? শুয়োর প্রচুর পরিমাণে উৎপন্ন হবে, সেই শুয়োরগুলো তখন মাংস হিসেবে বিক্রি হবে। অর্থাৎ একটা বহুজাতিক কোম্পানি তার স্বার্থ সিদ্ধির জন্য, এবং অবশ্যই তার সেক্ষেত্রে দেশও পরোক্ষভাবে স্বার্থ সিদ্ধি হচ্ছে বলতে হবে। তো সেই কারণে তারা একটা বড় জঙ্গলকে পুড়িয়ে দিল। সেখান থেকে কী হলো, আমরা পশু মাংস তৈরি করবো, করে আমরা ভোগ্য পণ্যের দিকে চলে। মানে একটা বৃহৎ জঙ্গলকে পুড়িয়ে দিয়ে, মানে প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে, মানব জাতিকে বলা চলে যে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে বলছেন যে ব্যক্তি স্বার্থ বা কোনো কোম্পানির স্বার্থের জন্যই আমাজন জঙ্গলকে ধ্বংস করা হয়েছে। অবশ্যই একদম, এটা মানে খুব খুব দুঃখজনক ঘটনা। শুধু আমাজন নয়, আরও আমাদের আফ্রিকা, যেটা বলা হচ্ছে অন্ধকার মহাদেশ বলা হতো, আফ্রিকা কিন্তু বহু জায়গায় কিন্তু নেই, গাছপালা কেটে ফেলছে। কারণ এর প্রধান কারণ তো আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার উপর হচ্ছে মানুষের ভোগের চাহিদা বাড়ছে। যেখানে যদি আমি একটা মহার্ঘ বড় প্রাসাদ করতে পারি, বিরাট একটা আবাসন তৈরি করতে পারি, তাতে লাভ বেশি, কোম্পানির লাভ। আচ্ছা, এই যে আপনার মানে অনিয়ন্ত্রিতভাবে অবিবেচিতভাবে যে বৃক্ষ নিধন করা হচ্ছে, ধরুন সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এগুলো দরকার আছে, কিছু ক্ষেত্রে দরকার আছে, গাছ কাটতে হবে, রাস্তা হচ্ছে, বাড়ি হচ্ছে, কিন্তু অন্য কোনো উপায় নেই যে গাছগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাও, না কেটে গাছগুলোকে অন্যত্র ট্রান্সপ্লান্ট করা, এই ধরনের কি কোনো বৈজ্ঞানিক উপায় বের হয়েছে? আমার মনে হচ্ছে হ্যাঁ আছে, বৈজ্ঞানিক উপায় আছে। আমাদের কাছাকাছি যারা ইকো পার্কে বেড়াতে গেছে, ইকো পার্কে গাছগুলো যে দেখা হয়, ওখানকে যে সিইও দেবাশিস সেন, উনি একটু মানে আগে নির্বাচন কমিশন আছে, উনি এই ব্যাপারটা এই রাজ্যে চালু করেছেন। আচ্ছা, উনি করেছেন কি, অনেক যেখানে অনেক গাছ আছে সেই গাছগুলোকে তুলে টোটাল একদম মূল সমেত সমূল উৎপাদিত করে সেই গাছগুলো এনে উনি ওখানে বসে, আমরা ইকো পার্কে যে গাছগুলো দেখি ওগুলো অনেকাংশ এরকম গাছ। তো গাছ প্রসঙ্গে যেহেতু কথাটা, সেখানে বলি যে গাছ আমাদের পৃথিবীকে ঠান্ডা করে, জল তো ঠান্ডা করে, কিন্তু জলের বাহক হিসেবে গাছ কীভাবে ঠান্ডা করে, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি সরাসরি আপনাকেই প্রশ্ন করছি যে ধরুন একটা পূর্ণবয়স্ক আম গাছ, বড় আম গাছ, সে আম গাছটা তো বাষ্পমোচন করে, তো সারাদিনে তার বাষ্পমোচনের ফলে মোটামুটি কতটা জল সে ত্যাগ করতে পারে? আপনার কি ধারণা? একটা আম গাছ কতটা জল, কত লিটার? একটা গাছ, একটা আম গাছ, ধরুন আম গাছ বা বড় গাছ, একটা বড় গাছ, কত? 10 লিটার হয় ধরুন। 10 লিটার। আচ্ছা, এটা আমাদের অনেকেই ধারণা হতে পারে যে পাতা দিয়ে কলটুকু আমরা দেখতে পাই না। হ্যাঁ, বলি যে 350 লিটার থেকে 750 লিটার। এটা অবাক করা তথ্য দিচ্ছেন। একটা গাছ, আমরা সারাদিনে এতটা জল, মানে একদিনে 750 লিটার সর্বোচ্চ সেই যে বাষ্পমোচনের মাধ্যমে পায়। এখন এই জলটা বার করতে সে কিন্তু বাধ্য, গাছ কেন অত জল বার করছে? কারণ ওর প্রধান খাদ্য হচ্ছে তো মাটি থেকে আসবে, মাটি থেকে খনিজ লবণ আসবে, মাটি থেকে খনিজ লবণ যে জলটা তুলতে, ধরুন 1 লিটার যে সে জলটা তুলবে, সেই 1 লিটারের মধ্যে ধরা গেল যে কয়েক গ্রাম মাত্র সে খনিজ লবণটা পাবে। তাহলে ওইটুকু খনিজ লবণ তার তো হচ্ছে না, তাহলে অনেক খনিজ লবণ দরকার। সেই খনিজ লবণটা নেওয়ার জন্য তাই হচ্ছে প্রচুর পরিমাণে জল টানতে হচ্ছে, সেই হিসেবে অত পরিমাণ জল সে টেনে নিচ্ছে বাষ্পমোচনের সাহায্যে। সেই জলটা কী হলো, বাষ্পমোচন হচ্ছে, বাষ্পমোচন হওয়ার পরে সেই বাষ্পটা কী হলো, আবার উপরে উঠে গেল, উঠে যাওয়ার ফলে মেঘের সুবিধা হলো। সেই জন্য আমরা শুনে থাকবো যে যদি অরণ্য তৈরি করি তাহলে মেঘও তৈরি করি, অরণ্য মেঘকে ডাকে, বৃষ্টিকে ডাকে। এই কারণটা তো একটা গাছ যদি 750 লিটার জলকে বাষ্পীভূত করতে পারে একদিন, তাহলে একটা অরণ্য যদি অনেক গাছ থাকে তাহলে তো বাষ্পমোচন করবে, মেঘ হবে, বৃষ্টি হবে, তবে তো আমরা ভালো থাকবো। আচ্ছা, আপনাকে একটা অন্য প্রশ্ন জিজ্ঞাসা করছি। এই যে কার্বন নিঃসরণ হচ্ছে, কার্বন নিঃসরণ কমানোর মূল উপায়টা কি আছে? কার্বন নিঃসরণ কমানোর উপায় জানতে গেলে আমাদের প্রথম উৎসটাকে আগে মনে করতে হবে। কেন? ফোড়া হয়েছে মানে ফোড়াটা কেটে দিলে হবে, ফোড়ার কারণ রক্তটাকে ঠিক করতে হবে। তো সেই কার্বন নিঃসরণের প্রধান কারণটা হচ্ছে কয়লা, পেট্রোলিয়ামের জন্য বেশি। অর্থাৎ আমাদের ব্যাপক পরিমাণে গাড়ি চলছে, তাদের পেট্রোলিয়াম জাতীয় ধোঁয়া, কারখানা চলছে, কয়লা ব্যবহার করা হচ্ছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে এই যে আমরা পাখার ভয় বসে আছি, কারেন্ট পেতে বসে আছি, সে তো কয়লা পরিয়ে হচ্ছে। অর্থাৎ এই ভূগর্ভস্থ যে আমাদের কার্বন জাতীয় কয়লা, পেট্রোলিয়াম, এগুলো ব্যবহার করার কারণে কার্বনটা বেড়ে যাচ্ছে। তাহলে এগুলো কমানোর উপায়, বিভিন্ন উপায় আছে।
আমাদের এখন পড়ুয়ারা অনেকেই জানবে যে এর জন্য জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, আমাদের জোয়ার ভাটার শক্তি, বায়ু বিদ্যুৎ ইত্যাদি অনেক অনেক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে জলবিদ্যুৎটা সেখানেও কিন্তু পাহাড়ে ক্ষতি করছে, অনেক ঘরপাবন তৈরি করছে। আমরা দেখেছি উত্তরাখণ্ডে ক্ষতি হয়েছে। তো সেই জন্য জলবিদ্যুৎটা কমাতে হবে, ওটা ঠিক না, পাহাড় ক্ষতি হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে খুব ভালো একটা উপায়। পারমাণবিক বিদ্যুৎ দিয়ে আমরা অনেক বিদ্যুৎ করতে পারি, কিন্তু সব থেকে এফিসিয়েন্ট সেটা হলো সোলার অর্থাৎ সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ সম্পর্কে আমরা কিছুদিন আগেও জেনেছি যে আমাদের কেন্দ্রীয় থেকে বলা হয়েছে যে 1 কোটি বাড়িতে নাকি সোলার প্যানেল বসানো হবে। হয়তো ভোটের পরই হবে এটা, তো 1 কোটি বাড়িতে সোলার প্যানেল দেবে, এটা ফ্রি হয়তো দেবে। তো এটা দেওয়ার ফলে কী হবে, তার থেকে সৌরবিদ্যুৎ তৈরি হবে। এই যে কার্বনজাত যে বিদ্যুৎ, তার উপর আমাদের নির্ভরশীলতা কমবে। এখন দেখবেন অনেক স্কুলে মাথায় সোলার প্যানেল বসানো, সব স্টোরগুলোর মধ্যে দিয়ে বসানো, এতে কী হচ্ছে, বিদ্যুৎ খরচ অনেক কমে যাচ্ছে। আমাদের স্কুলেই দেখা যাচ্ছে যে যেটা 35,000 টাকা বিল আসবে, সেটা এখন মিনিমাম 3-4 হাজার টাকায় বিদ্যুৎ খরচ হচ্ছে। সেটা যেটা সুবিধে, এটা ভালো সুবিধে। ক্যানেল ধরে আমাদের ক্যানেল আছে, ছোটো ছোটো ক্যানেল, সেই ক্যানেলগুলোর মাথায় যদি আমরা সোলার প্যানেল বসিয়ে দেবো, তাহলে কোনো কারো জায়গা নষ্ট হলো না, উল্টে ওই বিদ্যুৎটা তৈরি হবে। বিদ্যুৎ যারা পরিবেশ, তারা বলছে যে এই বিদ্যুৎটা যদি আমার এলাকার বিদ্যুৎ আমার জন্য, এই নীতি গ্রহণ করা হয়। অর্থাৎ এই খানপুর এলাকা বা ধনেখালি তারকেশ্বর এলাকা, এখানে যে বিদ্যুৎ তৈরি হয় সেই এলাকার মানুষ এটা ব্যবহার করছে। তাহলে কী হবে, তাদের সেটা রাখার আগ্রহটা বাড়বে, তাদের বিদ্যুৎ খরচ কম হবে এবং এই জিনিসটা ভালো করে চালু হতে পারে। সে প্রসঙ্গে আরেকটু বড় কথাই বলি যে সৌরমালা বলে একটা প্রকল্প নেওয়া হচ্ছে আমাদের দেশের থেকে। সৌরমালা প্রকল্পটা হচ্ছে বেশ অন্যরকম। কীরকম যে আমাদের যখন দেখুন আমাদের এখন এখানে দিন সকাল 10টা, এই সময় তো আমেরিকায় রাত 10টা, ওখানে তো সূর্য নেই, তাহলে তারা সোলার সুবিধা পাবে। এখানে ব্যবহার করা হয়েছে যে যদি সমস্ত দেশগুলো একটা মানে কানেকশন করা হয়, তড়িৎ কানেকশন, যেমন আমাদের পিডিসিএল এসিডিএল আছে, দেশে দেশে বড় করা, ভারতের সঙ্গে বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গে মায়ানমার, সারা পৃথিবী জুড়ে দেওয়া হয়। তাহলে কি আমাদের এখানে যে অতিরিক্ত এখন সৌরবিদ্যুৎ, প্রচুর গরম রোদ, সেই তাপটা আমেরিকা আলোকিত হতে পারে। সেটা যদি সৌরমালা যদি করা যায়, তাহলে এই সূর্য সারা পৃথিবীকে আলো দিতে পারবে যে কোনো সময়। তাদের কি হবে, কার্বন নিঃসরণটা একেবারেই কমে যাচ্ছে। তাহলে আমরা একটা নতুন দিক পেতে পারবো, কয়লাকে বাঁচাতে পারবো, আগামী প্রজন্মের জন্য কিছু বাঁচিয়ে রাখতে পারবো। হ্যাঁ, এই ব্যাপার। আপনি যেটা বললেন যে প্রাকৃতিক সম্পদ যে কয়লা, এটা যদি অতিরিক্ত ব্যবহার করা হয়, দিন দিন তো এই পরিমাণ একদিন নিঃশেষ হয়ে যাবে কয়লা, তাহলে আমরা তখন তো আর বিদ্যুৎ পাবো না। তাহলে এখন থেকেই সেটাকে একটু সাশ্রয় করা এবং বিকল্প বিদ্যুতের যে বিষয়টা বলছেন যে সৌর বিদ্যুৎ, এই দিকে যাওয়া, এই দিকে যাওয়ার উপরে আপনি জোর দিতে চাইছেন। আচ্ছা আচ্ছা, হাই রোডগুলোর পাশাপাশি আমরা হাই রোডের মাঝে যে ব্যারিয়ার আছে, ওখানে আমরা সোলার প্যানেল বসাতে পারি। কোনো জায়গা দীর্ঘ জায়গা, মানে সারা ভারতে যুক্ত করলে ওই যে জায়গাটা ধরলে অনেক অনেক হেক্টর জমি হয়ে যাবে, যেখানে যদি বসানো হয় কেউ ডিস্টার্বও করবে না, বিদ্যুৎ উৎপন্ন হবে, হাই রোডটা আলোকিত করা যাবে সৌর প্যানেল, এরকম ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা এবার অন্য প্রসঙ্গে একটু চলে যাচ্ছি, আমরা গাছ থেকে চলে আসি। এই যে এখন তো দেখা যাচ্ছে যে জলের সমস্যাটা তো এখন জীবন মরণ সমস্যা, তা কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো বলে আমার মনে হচ্ছে? এটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে, যদি সুইচ টিপে জল পাই তাহলে বালতি করে কেন করি। ব্যাপারটা হচ্ছে এটা, আমাদের জলের উৎসটা হচ্ছে মূলত দুটো। একটা হচ্ছে জলের উপরিভাগের, মাটির উপরিভাগের জল, আর হচ্ছে ভূগর্ভস্থ জল। মাটির উপরিভাগের জল পুকুর, নালা, খাল, বিল, সমুদ্র তো আছে, সমুদ্র তো নোনা জল, আমরা কেউ হিসেবে ব্যবহার করতে পারবো না, মূলত এই জলগুলো। আর ভূগর্ভস্থ জল তো মাটির নিচে আছে। কিন্তু আমাদের এখন হচ্ছে কি, আমাদের যে সুইচ টেপা জল, অর্থাৎ সুইচ টিপলে কল থেকে জল পড়ছে, এই সুবিধাটার জন্য আমরা ভূগর্ভস্থ জলের উপর অতি নির্ভরশীল হই। এখন যখন আমরা ভূগর্ভ থেকে জল পেয়ে যাচ্ছি, স্বচ্ছ জল, তখন আমরা ভূগর্ভের ভূপৃষ্ঠের উপরে জলকে গুরুত্ব দিচ্ছি। যা হয় তত রসগোল্লা পেলে দানাদার কেন কম, তো সেই তখন কি হলো, এই উপরিভাগের জলটা নষ্ট, মানে আমার নজর না দিলে সেখানে পানা গজাচ্ছে, জলটা অশুদ্ধ হয়ে যাচ্ছে, তখন আরও নোংরা হচ্ছে, এইভাবে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কারণটা হচ্ছে জলের, এই যে ধরুন আমরা যদি ফুটবলের দিক দিয়ে বিচার করি, যে আমাদের যদি একটা ধরুন একটা টিম আছে, সেই টিমটা যদি তার মূল খেলোয়াড়দের বসিয়ে রাখে, যারা মূল খেলোয়াড় 11 জন খেলোয়াড়, তাদের ঘরে বসিয়ে রেখে
রিজার্ভ বেঞ্চে দিয়ে খেলে প্রতিদিন। তাহলে কি হবে, সেই খেলাটা যারা আসল খেলোয়াড় তারা তাদের জং ধরে খেলা থেকে সরে থাকে। আর রিজার্ভ বেঞ্চ দিয়ে করতে গেলে আস্তে আস্তে আমাদের খেলার মানটাও কমে যাবে। আমরা মূল খেলোয়াড় অর্থাৎ মাটির উপরে যে জল, সেই মূল খেলোয়াড়টাকে আমরা বুঝতে পারি নষ্ট করছে, নিচেরটাকে বড় করছে। এই যে দেখা যাচ্ছে যে বিবেচনাহীনভাবে পানীয় জল হিসাবে ভূগর্ভস্থ জলকে শুধু ব্যবহার করা হচ্ছে, তা মানে না করে দেখা যাচ্ছে আপনার সাবমার্সিবল মানে সেচের কাজে ব্যবহার করা হচ্ছে, ভূগর্ভস্থ জল অনিয়ন্ত্রিতভাবে তোলা হচ্ছে। এটাও কি একটা জল সমস্যার মূল কারণ? মূল কারণ তো সেটাই, যে কতটা মানুষ খায় আর কতটা মূলত সেচই তো ব্যবহার করে। ধরুন এই যে গুচ্ছমিনি, মাঠে পরপর গুচ্ছমিনি হয়েছে, যদি গুচ্ছমিনি থাকে তখন আর মানুষের চাহিদা থাকছে না যে খাল দিয়ে কবে নদীর জল আসবে, সেদিকে আগ্রহ নেই, গুচ্ছমিনি দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য সেই তারা কী করছে, গুচ্ছমিনি নির্মাণ করছে। আমাদের এখন এবারে ঘর জল যেটা চলছে, ঘর জলে আমাদের এখানে ট্যাঙ্ক হয়ে গেছে, সব বাড়ি জল আসবে, আমাদের নলকূপ হয়েছে, কিছু জায়গায় আসছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সব জায়গায় তো সব কিছু প্রয়োজনীয়। পুরুলিয়ায় যে ঘর জল প্রকল্পের প্রয়োজনীয়তা আছে, সেটা হুগলি জেলার প্রয়োজনীয়তা বিশেষ না। এগুলো তো আমাদের জল আছেই নিচে, আমাদের জল পাচ্ছি। এখন কোনো একটা জায়গা দিয়ে যদি প্রচুর পরিমাণে জল তুলে এবার জলটা ছাপলেই জল, তাহলে কি হলো, সেই জলটা তোলার ফলে গৃহস্থরা তাদের সাবমার্সিবল কিন্তু জল পাবে। অর্থাৎ আমরা ধীরে ধীরে জল পড়ানোর মতো শুরু করি। আগে দেখুন আমাদের আপনার আমার বাড়ির লোক, আগে বয়স্ক লোকের সঙ্গে পুকুরের জল, স্বচ্ছ পুকুর ছিল, পুকুর তখন ভালো থাকে, পুকুর নোংরা হলো, হতে হতে ছোটো ঘর কম লেয়ারের, সেই কম লেয়ার জবাব দিয়ে দিল পারল না, তখন সাবমার্সিবল। এইবার এই যে যদি এই ঘর জলের যে জল তোলা হবে প্রচুর পরিমাণে, সেই জলে তো নষ্ট হবে, অনেকে ট্যাপ খুলে রাখবে, তখন কি হবে, আমাদের সাবমার্সিবলও পাবো না। তখন কী হবে, কখন জল আসবে, এই যে আমি এখন চাইলেই আমার সাবমার্সিবল চাইলেই জল তুলছি, কিন্তু তখন কী হবে, বিকাল 4টে বাজলে তবে জল পাবো, সকাল 7টে বাজলে, অর্থাৎ আমরা জল পরাধীন হয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারটা বোঝা যাচ্ছে। জলের ব্যবহার করতেও তো আমরা কোন দিকে চলেছি, খুবই চিন্তার বিষয়। ইতিমধ্যেই তো দেখা যাচ্ছে জলের একটা সংকট তৈরি হয়ে গেছে। আপনার সাবমার্সিবল বাড়িতে যেগুলো আছে সেখানেও জল অল্প উঠছে, মানে আর যেগুলো নলকূপ আছে সিলিন্ডার বলুন বা ফার্স্ট লেয়ারে, সেগুলোতে তো জল আর উঠছেই না। তাহলে এই যে অনিয়ন্ত্রিতভাবে বিবেচনাহীনভাবে এই যে গুচ্ছমিনি প্রকল্প বা এই হার ঘাট জাল, এর ফলে যে ভূগর্ভস্থ জলটাকে আমরা তুলে নিচ্ছি, এর ফলে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, না, ব্যাপারটা হচ্ছে ঘর জল প্রকল্পটা নিন্দামি করছে আমার না, প্রকল্পের নিম্ন আমরাও করছি না, কিন্তু এই যে একটা ডিপ লেয়ারে যে জলটাকে তুলে নেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে জল তো তোলা হচ্ছে, এর ফলে তো একটা ভূগর্ভস্থ জলস্তর কমে আসছে। এই যে সাধারণ নলকূপগুলো বা সিলিন্ডার বা বাড়ির সাবমার্সিবলের জলের টান যে এখনই পড়ে গেছে, এর কি মূল কারণ এটা? হ্যাঁ, অবশ্যই কারণ। এখন এই প্রকল্পটা রুখো অঞ্চল, রাজস্থানে বলা যায়, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, সেখানে কার্যকরী, কারণ সেখানে মানুষকে দূরে গিয়ে জল আনতে হয়, তাদের বাড়ি জল একটা জায়গা দিয়ে পৌঁছে দেওয়া হয়, অবশ্যই ভালো। কিন্তু আমাদের এখানে নয়, অর্থাৎ এলাকা ভিত্তিক সারা ভারতে একই নীতি সবসময় চলে না। অর্থাৎ দার্জিলিংয়ে আমি কমলা লেবু গাছ বসতি করি, কমলা লেবু পাবো, কিন্তু আমার এখানে কমলা লেবু যদিও সরকার দিয়ে তৈরি করে টক লেবু, ব্যাপারটা এটা যাচ্ছে। হ্যাঁ, সেটা ভাবার দরকার। আপনি বলতে চাইছেন আমরা প্রয়োজন ভিত্তিক একটা সার্ভে করে কোন জায়গায় জলের ক্রাইসিস আছে, কোথায় এই প্রকল্পটা বাস্তবায়ন করা উচিত, কোথায় করা দরকার নেই, সেটা বিবেচনা করে এই প্রকল্পগুলো করা উচিত। কারণ আমাদের মাটির উপরের স্তরে যে জলটা রয়েছে, নিজেদের যে পুকুর নালা, এইগুলোকে আমরা বুঝিয়ে ফেলছি, আর সঞ্চিত যে ভূগর্ভস্থ জল সেটাকে আমরা নষ্ট করে বলছেন যে আগামী প্রজন্মকে একদম বিপদের মুখে ঠেলে দিচ্ছি, তাই তো নাকি? আচ্ছা, আপনি বলুন, এর সঙ্গে কি কোনো তাপমাত্রা বৃদ্ধির কি কোনো সম্পর্ক আছে? এই পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে, এর সাথে কি সম্পর্ক? যদি কোনো সম্পর্ক থেকেই থাকে, এই সম্পর্কটা কি রকমের বলে আমার মনে হচ্ছে? ব্যাপারটা খুব মজার। এটাকে ধরুন আগেকার রাজাদের পরীক্ষা থাকে, যে প্রাসাদ থাকতো, দুর্গের চারপাশে পরীক্ষাটা জলে ঘুরত, তাদের সুবিধা হয় কি, চট করে কোনো শত্রু পরীক্ষা পেরিয়ে আক্রমণ করতে পারে। অর্থাৎ পরীক্ষা প্রয়োজন, পরীক্ষাটা আমাদের কোনো কিছু রুখে দিতে পারে। আমাদের যে দেখবেন টয়লেটে ক্ষেত্রে আমাদের যে দেখা যায় সেখানে একটা এস মাথা,
তাহলে জলে পূর্ণ থাকার ফলে হয় কি নিচের দিকে যে অর্ডার যে গন্ধটা সেটা কিন্তু উপর দিকে উঠে আসে, জলটা সেটা আটকে যায়। আচ্ছা এখন আমাদের পৃথিবীর নিচে যে জলস্তর আছে অর্থাৎ ভূগর্ভস্থ জল, পাতালের জল যেটা, সেই জলটা যদি তুলে নিই সেটা যদি ফাঁকা হয়ে যায় তাহলে তো আমরা পরীক্ষাটা নষ্ট করে ফেলছি। একদম। তখন ভূগর্ভস্থ যে উত্তাপ, পৃথিবীর নিচে তো ভয়ঙ্কর গরম। প্রসঙ্গত জানে যে পৃথিবীর যে কেন্দ্রে যে লাভা আছে সেই লাভার উষ্ণতা কিন্তু সূর্যের বহির্মণ্ডলের যে উষ্ণতা তার সঙ্গে সমান। বজ্রপাতের যে উত্তাপ, পৃথিবীর লাভার যে উত্তাপ এবং সূর্যের বহির্মণ্ডলের উত্তাপ আচ্ছা। প্রত্যেক কিন্তু এক। এই ভয়ঙ্কর উত্তাপ যে উত্তাপ যেটা লাভা হিসেবে বেরোয়, সেই উত্তাপটা কি হলো এই জলের জন্য আটকে থাকে, জল পেরিয়ে উপরে উঠে আসতে পারে। আচ্ছা, আচ্ছা। যখনই জল কমে যাচ্ছে, কোনো জায়গায় জলস্তর কমে গেল, ফাঁকা হয়ে গেল জায়গাটা, তখন সেই তাপটা মাটি ভেদ করে উপর দিকে উঠতে যাবে। অর্থাৎ এই গরমকালের সঙ্গে যদি বলা যায় যে আপনি রাত্রিরে শুয়ে আছেন বিছানায়, আপনার ছাদ থেকে তাপ লাগছে, আবার সারাদিন যে বিছানাটা গরম হয়েছে বিছানার তোষক থেকে তাপ করে, কাজে উপর নিচে দুদিক থেকে যদি চাপটা না তাহলে তো তাপের পরিমাণ বাড়বে, ভোগান্তি বাড়বে, ব্যাপারটাই যায়। আচ্ছা আচ্ছা, এই যে জল সমস্যা সমাধানের বাস্তবসম্মত উপায় কি আছে? জল সমস্যা সমাধান করতে আমাদের প্রধানত আমাদের এই পুকুর নদী নালা বাঁচাতে হবে। এর কোনো বিকল্প নেই। কয়েকটা উপায়ের আপনি একটু উল্লেখ করুন। উপায় বলতে আমাদের নিদর্শন অনেক আছে। নিদর্শন যেমন ধরুন উত্তরাখণ্ডে একটা গ্রাম আছে, সেই গ্রামটি পাহাড়ি এলাকাতে, ওখানে হেলসিঙ্কি বলে একটা নদী আছে গ্রামের পাশে। তো সেই নদীটা দেখা গেলো কিছু সময় পর শুকিয়ে গেল, নদীতে জল আসছে। এবার পাহাড়ি এলাকায় নদীতে জল না এলে কি হবে, ওরা তো পারবে না টিকতে, কারণ ওদের তো ভূগর্ভস্থ জল তোলা কঠিন, বিরাট নিচে, ভয়ঙ্কর নিচে পাবে না, তাহলে জল পাচ্ছে না, মানুষ তো মরে যাবে। তখন ওনারা কি করলেন, ওই ওদের গ্রামে বিভিন্ন গর্ত করে পুষ্করিণী ফর্ম করলেন, ছোটো 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 পুষ্করিণী। আর আমরা সবাই জানি যে পাহাড়ি এলাকায় বৃষ্টি বেশি, ওই পুকুরগুলোতে জল ভর্তি হতে শুরু করে। তারা নিজেদের প্রয়োজন বাঁচার তাগিদে পুষ্করিণী ফর্ম করে, বাড়ি না করে পুকুর তৈরি করে। আচ্ছা যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়, তখন পুকুরগুলো যখন গ্রামে অনেক পুকুর হয়ে গেল, তার জল এলো, সেই জলটা যখনই থাকলো দেখা গেল সেই নদীতেও জল আসতে শুরু করে। এইভাবে তারা বেঁচে গেল। এরকম সিকিমে এরকম হয়েছিল কি, সেখানেও জল নামছে নদ, কিন্তু উপরে নদী আছে, ঝর্ণা আছে, কিন্তু সেই ঝর্ণা জল পড়ে যাচ্ছে, একসময় জল আর থাকছে না। আচ্ছা বর্ষাকালে প্রচুর জল পড়ছে ঝর্ণা দিয়ে, কিন্তু গ্রীষ্মকালে আর জল পাচ্ছে না। তাহলে তখন কী করবে, ওদের সরকারদের মতো মহা সমস্যা। ওনারা আলোচনা করে করলেন যে ওই পাহাড়ে দুটো ধাপ করবে, একটা হলো 10 ফুট উপরে, মাটি থেকে 10 ফুট উপরে, আর একটা 20 ফুট উপরে, বড় নালা টাইপ, পাহাড়ি এলাকার নালা। এবার ওই ঝর্ণার জলটা ওই দুটো প্রথমে 20 ফুট নালায় ভর্তি হলো, ভর্তি হওয়ার পর যেটা উপচে গেলো সেটা 10 ফুট নালায় ভর্তি হলো, ভর্তি হওয়ার পর বাকিটা ঝরলো। বর্ষাকালে জল ঝরলো, মানুষ দেখলেন এদেরও ব্যবহারটা। বর্ষা ফুরিয়ে যাওয়ার পর ওই যে দুটো বড় বড় নালা 10 ফুট এবং 20 ফুট, তাহলে জল ভর্তি থাকবে, সেই জলটা তারা ব্যবহার করবে, ফলে দেখে জল স্বাধীন হয়ে গেল তারা। এরকম গুজরাটের সৌরাষ্ট্র একই ঘটনা ঘটেছিল, ওখানে জল কমে যাচ্ছিল। আমি এবারের সোজাসুজিতে ওই ব্যাপারটা লিখেওছি কিছুটা, ওখানেও কিন্তু ওরা ওই জলকে ভালোবেসে তারা সেই জিনিসটা অর্জন করেছে। আমাদের মহারাষ্ট্রের আহমেদনগর, হ্যাঁ, ওখানে একটা জায়গা আছে, সেই জায়গাটায় ওরা জলের সমস্যা হচ্ছিল, মানে মানুষকে জল কিনে খেতে হচ্ছিল, সমস্যা করেছিল, জল নিয়ে ঝগড়া হচ্ছে। তো ওরা কী করলো, ওই রকম ওরাও অনেকগুলো পাহাড়ি তালা পুকুর, আর ওই পুকুরের মাটির পুকুর, কিছু কিছু গার্ড ওয়াল এসব করে ওরা কিন্তু এখন জল স্বাধীন হয়ে গেছে, ওদের কিন্তু চিন্তা করতে। অর্থাৎ আমার এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি ভালোবাসি তাহলে আমরা সংরক্ষণ করতে পারি, এবং সেই ভালোবাসাটা বলে কয়ে হবে না, সেটা দেওয়ালে পিঠ থেকে নিতে হবে, এবং সেই সময় কিন্তু আগে। কারণ আমরা যদি চাই, যেহেতু আমরা মানুষ সচেতন, আমরা কেন দেওয়ালে পিঠ থেকে অপেক্ষা করি? আমি যদি আগে থেকে সচেতন হই তাহলে তো আমাদের সেই সমস্যা হবে না, জলের জন্য চুরি করতে হবে। এখন হয়তো আমরা জল পাচ্ছি, কিন্তু কিছুদিন পরে আমাদের তো আহমেদনগরের অবস্থা হতে পারে, সেটা আমাদের সচেতন হতে হবে। আমাদের দর্শক যারা আছেন, পাঠক যারা আছেন, অবশ্যই তারা সচেতন হবে, তারা সচেতন মানুষ, এই জন্য তো সোজাসুজিতে থেমে থাকেন, অবশ্যই তারা সচেতন, এবং তাদের সচেতনতাটা আরও কয়েকজন মানুষকে বলবেন, এইভাবে ব্যাপারটা গণ আন্দোলন হতে পারে, তখন থেকে এটা কিন্তু সমাধান। আমরা এখন দেখছি যে মানুষ গাছ না বসিয়ে, বেশি গাছ না বসিয়ে, এই যে গরম বাড়ার সঙ্গে সঙ্গে সব এসির দিকে লাইন দিয়েছে। হ্যাঁ, মানে গাছের দোকানে লাইন বেশি নেই, যে বর্ষাকালে আমরা একটু গাছ বসাই, সেভাবে দেখা যাচ্ছে না যে মানুষ গাছ
বৃক্ষরোপণে সেইভাবে অংশগ্রহণ করছে, হয়তো কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, কিছু ব্যক্তি তারা আগ্রহ করে করছে, কিন্তু দেখা যাচ্ছে গরম বাড়ার সঙ্গে সঙ্গে এসি তো মানে লাইন বেড়ে গেছে। এটা কি আমাদের বাঁচাতে পারবে? এসি আমাদের রক্ষা করতে পারবে? না আমাদের গাছ, যে আমাদের প্রকৃতির দেওয়া যে বাতাস এসি, হ্যাঁ, এইটাতে আমাদের আরো বেশি বেশি করে ঝুঁকতে হবে? আপনার কি মনে হচ্ছে? আপনাদের অনেকেই বাড়িতেই রেফ্রিজারেটর আছে। এখন আজকে একটা করে কাজ করে দেখতে পারেন যে রেফ্রিজারেটর দরজাটা খুলে রাখে, সুইচটা চালিয়ে রেফ্রিজারেটরটা খুলে রাখে, কিছুক্ষণ পরে দেখবেন 10 মিনিট পরেই ঘরটা ভয়ঙ্কর গরম হয়। অথচ আমরা যেটা ঠান্ডা করার মেশিন, কিন্তু দরজাটা পুরো 10 মিনিট পর গরম হচ্ছে। কেন গরম হচ্ছে? না, ওর যে মেশিনের উত্তাপ, সেই মেশিনের উত্তাপটা ঘরের মধ্যে চালিয়ে দিচ্ছে। আচ্ছা, এসিটাও সেরকম, অর্থাৎ আমার ঘরের উত্তাপটা সে বাইরে বার করে দিচ্ছে, বাইরে বার করে দিচ্ছে। তাহলে উত্তাপের পরিমাণটা কিন্তু এক আছে, এইগুলো বিন্যাসটা আলাদা করে দিচ্ছে, অর্থাৎ এক জায়গায় কম করে দিচ্ছে, এক জায়গায় বেশি করে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে ওই যে এসি মেশিনটা চলছে, তার একটা মোটর চলছে, সেটা একটা ক্ষতি। এবং প্রথমেই যে বললাম গ্রিন হাউস গ্যাসের সিএফসি, কার্বন, তার কিন্তু উৎস ওই এসি আর ফ্রিজ, মূলত ঠান্ডা করা সেটা তৈরি হচ্ছে, গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে। এই আমরা হচ্ছে কি, যে আমরা এখন এই গাছের গোড়ায় জলানোর জন্য আমরা মাথায় জল দিচ্ছি, তাহলে গাছটা কোথাও বাঁচবে ভাবছি, কিন্তু এই অবস্থা খুব সঙ্গীন হয়ে যাবে। এগুলো ঠিক নাই। আমাদের যদি আমরা গাছ বসে দেখবেন, কোনো জায়গায় যেখানে গাছ আছে, আমি যদি পার্কে বেড়াতে যাই বা কোনো সরকারি জায়গায় যখন যাই, দেখবেন প্রচুর গাছ, সেই জায়গাটা এমনিতেই ঠান্ডা থাকে। তো আমরা যদি গাছ বসে, তাহলে তো ওই এত খরচ করতে হবে, বেশি খরচটা করতে হবে। বা যদি আমরা বাড়িতে ছাদ বাগান করি, আচ্ছা, ছাদ বাগান যদি করি, তাহলে বাড়ির ছাদেতে কিছু লাউ শাক, কুমড়ো শাকও হতে পারে, এটা দেখতে ভালো হবে, পেটও ভরবে, খরচ কমবে, আর বাড়িটাও তো ভালো থাকবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা সরকার তো আমরা প্রতি বছরই দেখছি সরকার গাছ বসাচ্ছে, তাহলে কি সমস্যা? এইটাও সেই হর ঘর জলের মতনই ব্যাপার। আচ্ছা। আমাদের সরকারের উদ্দেশ্য ঠিক আছে যে আমরা গাছ বসাবো বা ঘরে বাড়ি জল পৌঁছে দেবো, কিন্তু সেই পরিকল্পনাটা ঠিক মানে সর্বাঙ্গীন সুন্দর নয়, ভাবনা চিন্তা প্রস্তুত ঠিক নয়। আচ্ছা, আমি দর্শককে বলবো, আমাদের পাঠকদের বলবো, আপনার মতো খবর সোজাসুচির মাধ্যমে, যে বছর দুয়েক আগে আমরা দেখেছি যে আমাদের রাস্তার ধারে ধারে অসংখ্য নারকেল গাছ বসানো হয়েছে। এখন এক একটা নারকেল গাছের দাম প্রায় 150-200 টাকা, যদি আমরা বাজার থেকে কিনতে যাই 150-200 টাকা একটা নারকেল গাছ। তাহলে সারা রাজ্য জুড়ে, সব জেলায় জেলায়, অন্য রাজ্যের কথা বলছি, আমাদের রাজ্যের কথা, সারা রাজ্য জুড়ে রাস্তার ধারে ধারে এত পরিমাণ নারকেল গাছ বসানো, তাদের ঘেরা হলো, কত খরচ করা হলো। খরচটা একটা প্রবলেম, অবশ্যই বিষয় রয়েছে, খরচ করা হলো। কিন্তু আজকের দিনে আপনি রাস্তায় বাইরে বেরিয়ে দেখুন তো, একটা নারকেল গাছ ঠিক আছে। তাহলে এত ব্যাপক পরিমাণ সরকারি সম্পত্তির ক্ষতি হতো। প্রথম কথা, যার জন্য যেটা ক্ষতি হতো না, অর্থাৎ আমাদের রাস্তাগুলো ছায়া বেড়া থাকতো, রাজ্য গাছবহুল থাকতো, শীতলতা আসতো, সেইটা কিন্তু একটা নারকেল গাছও বাঁচে। এর কারণটা হচ্ছে ওই নারকেল গাছটা কেন রাস্তার ধারের জন্য বাঁচা হলো, এটা আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আছে। পরিকল্পনার অভাব থাকবে। পরিকল্পনা হবে যে গাছের রাস্তার ধারে তো সেই সব গাছ, যারা ছাওয়া ঘেরা হবে এবং যে পাতার পরিমাণ বেশি হবে, যাদের শিকড় চারদিকে না ফেলে গভীরে যাবে, যাদের রাস্তা নেমে হয়। এবং দ্বিতীয়ত দেখতে হয় যে সেই গাছের যাতে ডাল পড়ে বা তার ফল যাতে রাস্তায় না পড়ে মানুষের ক্ষতি হয়। নারকেল তো সেরকম, নারকেল যদি হতো তার ফল পড়ে তো মানুষের ক্ষতি হবে। সেরকম আমরা যদি অন্য ওই আমজাম গাছ যদি রাখা হতো, তাহলে কি হতো, আমাদের যদি আমজাম হতো, আমজামের দামটা কম হতো, ছোটো ছোটো ছেলেমেয়েরা পেরে খেতে পেত, ছাড়া হতো, সবটাই উপকার হতো। কেন এরকম নীতি নির্ধারণ হচ্ছে আমার, এটা আপনার মাধ্যমে বলে দিলাম, এটা আপনি দেখবেন। শুধু দর্শক মন্ডলী, তাহলে আপনারা আজকে শুনলেন যে এই যে জলের সমস্যা, এই যে বিশ্ব উষ্ণায়ন, দিন দিন যে এই যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির কারণ কি, এই যে জলের সংকট, কিভাবে এই জলের সংকট থেকে আমরা মুক্তি পেতে পারি, এই যে আমরা অনিয়ন্ত্রিতভাবে যে সমস্ত আমরা সাবমার্সিবল বলুন, আজকে আপনার গুচ্ছ মিনি প্রকল্প, এই যে যেগুলো আমরা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করছি, সেগুলোর ব্যবহার কমিয়ে কিভাবে আমরা যেগুলো ভূপৃষ্ঠের উপরিভাগে আছে পুকুর, নালা, এইগুলোকে কীভাবে আমরা আবার বাঁচিয়ে রাখতে পারি, এইগুলোকে যাতে আমরা না বুঝিয়ে দিয়ে সেগুলোকে আবার ব্যবহার করে তুলে
উপরিভাগের জলটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে সুরক্ষিত রাখতে পারি, যাতে না আমাদের জল কিনে খেতে হয়, আগামী দিনে যাতে না আমাদের সেই সংকটের মুখে পড়তে হয়। সুন্দরভাবে আলোচনা করলেন আমাদের বিশিষ্ট শিক্ষক, আবারও বলি যে তারকেশ্বর মহেশপুর হাই স্কুলের পদার্থবিদ্যার বিশিষ্ট শিক্ষক পার্থ পাল। উনি আমাদের সামনে আজকের এই যে আমাদের খবর সরাসরির আবহাওয়া আড্ডা, এই আবহাওয়া আড্ডায় আজকে বিস্তারিতভাবে কিভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার এই খামখেয়ালিপনা কেন কেন আমরা এই সংকটের মুখে পড়ছি, এই সেখান থেকে বাঁচার উপায় কি, সমস্ত দিক নেই পার্থবাবু খুব সুন্দর আলোচনা করেছেন, সুচিন্তিত মতামত দিয়েছেন। আশা করি আমাদের পাঠক এবং দর্শক মণ্ডলী এই আলোচনা থেকে মানে সমৃদ্ধ হবেন এবং সেই আলোচনা মোতাবেক যদি আমরা কিছুটা অন্তত মেনে চলার চেষ্টা করি, হয়তো আমরা নিজেরা বাঁচবো, আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারবো। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং নমস্কার। পার্থবাবু, আপনাকেও আমাদের খবর সরাসরির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ।